আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8-এর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের ষষ্ঠ পর্বে এসেছি। গত পর্বগুলোতে আমরা অনেকগুলো দৃশ্যপট নির্ভর প্রশ্ন সমাধান করছি, সূত্রের ব্যাখ্যাও দেখছি। তোমরা যদি ওই পর্বগুলো দেখতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখবা। সাথে আমরা ডেসক্রিপশনে আরেকটা জিনিস দিই, সেটা কি, এই যে অঙ্কটা করব এটার পিডিএফ কপি সেখানে দেওয়া থাকে, সেখান থেকে তুমি এটাও ডাউনলোড করতে পারো। স্যার সেটা কীভাবে করবা আমি একটু দেখাই দিই। এটা আমাদের চ্যানেল বেসিক সায়েন্স। দেখো এখানে ওই যে ক্ষুদ্র সঞ্চয় পঞ্চম পর্ব ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ লাইনে যে এই লাইনটা 50,000 ইন্টু এই পাওয়ার ছাড়া লাইনটা লিখবা। আচ্ছা, তো এই যে এখানে যে তুমি কি করবা, ভিডিওর নিচে দেখবা মোর অপশন লেখা থাকে, ওখানে ক্লিক করবা, তাহলে দেখবা ক্লাস নোট। এখান থেকে তুমি ক্লাস নোটে ক্লিক করলে এই দেখো পঞ্চম পর্বের ক্লাস নোটটা এসে গেছে। তুমি এটা ডাউনলোড করবা, এই যে অপশন ডাউনলোডে মোবাইলেও আসবে, সমস্যা নাই। তাছাড়া আর কি করতে পারো, আরেকটা আছে কি, এই যে প্লেলিস্ট, এখানে ক্লিক করলে এ দাও ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুলি প্লেলিস্ট, এখানে ক্লিক করলেই দেখো এই যে ভিডিওগুলো সিরিয়ালি এসে যাবে, তুমি এটা দেখতে পারো। ঠিক আছে, এখান থেকে তুমি গোছায় গোছায় অঙ্ক করতে পারো, সমস্যা নাই। তো চলো আমরা আমাদের আজকের পর্বে চলে যাই। প্রশ্নটা দেখো কি, 1,000 টাকা চক্রবৃদ্ধি মুনাফা আসল হিসাব করো। 1,000 টাকার চক্রবৃদ্ধি মুনাফা আসল হিসাব করো। এই চক্রবৃদ্ধি মুনাফা আসল কি, তুমি কি চিনো? চক্রবৃদ্ধি মূলধন চিনো, আর কি চিনো? চক্রবৃদ্ধি মুনাফা চিনো। তবে এই চক্রবৃদ্ধি মুনাফা আসল কি চিনো না? আসলে চক্রবৃদ্ধি মুনাফা আসলেই চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনকে আমরা কি ধরে নিতাম? সি। যদি তোমাদের বইয়ে আছে তুমি এ ধরে চিন্তা করতে পারো। তো সি আর আসল কি ধরতাম? পি। সবসময় দেখবা যে অঙ্কগুলো করছি যেখানে চক্রবৃদ্ধি মূলধন বের করছি, ওইখানে পি বা আসল যত ছিল সির মান তার থেকে বেশি আসে নাই। কেন আসছিল? কারণ ওইখানে আসলও ছিল, মানে আসলও ছিল, মুনাফাও ছিল। তাহলে 1,000 টাকার চক্রবৃদ্ধি মুনাফা আসল মানে কি? চক্রবৃদ্ধি মূলধনী হিসাব করবার কইছে। এখন প্রথম প্রশ্নে আসো, বলছে 5 বছরের জন্য মুনাফার হার প্রতি মাসে 6% বৃদ্ধির 12 বার প্রদান করা হয়। প্রশ্নটা আসলে একটু চাঁদা বাঁধা হয়েছে। প্রশ্নটা হওয়া উচিত ছিল কি, 5 বছরের জন্য প্রতি মাস অন্তর মুনাফার হার হিসাব করো, যেখানে মুনাফার হার কত? 6%। মানে এই 6% আসলে কি বুঝাইতেছে? গত পর্ব যারা দেখছো, এই পার্সেন্টটা বুঝাইতেছে কি, এক বছরে তোমাকে মোট 6% দিতে হবে। তবে সেটা একবারে দিবা না, সেটা তুমি কি প্রতি মাসে দিবা। আর প্রতি মাসে এরকম করে 6% দিবা। মোট কত বছর? 5 বছর। এখানে আর এটারও ধরা যাব না, এন এটারও ধরা যাব না, কারণ এটা বইলা দেয় নাই তোমার বার্ষিক কিংবা এখানে মাসিক লেখাটা আছে। এটা থাকলে সমস্যাটা কি হয় গত পর্বে বলছি, তবে আজকের পর্বে জিনিসটা আমি আর একটু ক্লিয়ার করবা চাই। এই কারণে তোমাদের বইয়ের 84 পৃষ্ঠার একটা লেখা এবং কয়েকটা অঙ্ক আমি সামনে আনছি, দেখো এক নজর দেখো। তো এটা কেন আনলাম, আমি এই আর এবং এনটা একটু ক্লিয়ার করবা চাই। যদি সেখানে আমাদের মাস উল্লেখ থাকে যে মাসে তোমাকে সুদ প্রদান করতে হবে বা তোমাকে ব্যাংক দিবে, তাহলে এখানে আর এবং এন কাকে ধরতে হবে এটা আমি আরেকটু ক্লিয়ার করতে চাই, যদিও গত পর্বে আমরা করছি। আচ্ছা দেখো কি বলছে, নির্দিষ্ট সময়কালে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি ইন্টারেস্ট বা লাভ কত আসে এটা বের করতে হবে। আর সময়কাল বলতে কি বোঝায়, মানে কত মাস পর পর তোমাকে এই সুদটা প্রদান করতে হবে। সময়কাল মানে কত মাস বা কত সময় পর পর তোমাকে সুদ দিতে হবে। তা কি বলছে, মুনাফা সাধারণত বাৎসরিক হারে দেওয়া হয়ে থাকে, মানে ওই যে পার্সেন্টটা থাকে আর ইকুয়াল টু এত পার্সেন্ট, ওই পার্সেন্টটা হিসাব করা হয় সাধারণত বাৎসরিক হারে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার প্রদানের সময়কাল 1 বছর নাও হইতে পারে। যেরকম আমরা যে প্রশ্ন সমাধান করতে গেছি ওইখানে 1 মাস পর পর দিতে হবে না, মানে মুনাফা দেওয়ার সময়কাল মানে কয় মাস পর পর তুমি সুদ প্রদান করবা, এটা সময়কাল 1 বছর না হইতে পারে। ওই যে 1 মাস হয়েছে, 1 মাস হইতে পারে, 3 মাস হইতে পারে, 6 মাস হইতে পারে, 5 মাস হইতে পারে, এগুলো হইতে পারে। মানে 1 বছর কম বা মানে 1 বছরের কম মানে কি, ওই যে মাসে আসবো বা বছরে ভগ্নাংশে, মাসটা তুমি 1/12, এটা কি 1 মাসের বছরে প্রকাশিত অনুপাত। আচ্ছা, সেক্ষেত্রে মুনাফার হারকে, মানে যদি বছরে না দেয় এরকম মাসে দেয় কিংবা এরকম ভগ্নাংশ আকারে দেয়, সেক্ষেত্রে মুনাফার হারকে সময়কাল অনুসারে বছরের আনুপাতিক অংশে পরিবর্তন করে নিতে হবে। এই জিনিসটা দরকার হয় খাতায় লেখো, যে কি
যে মুনাফার হারকে যদি এরকম 1 বছর না থাকে তাহলে মুনাফার হারকে মানে ওই যে পার্সেন্ট যেটা থাকবো এই যে পার্সেন্ট, এই পার্সেন্টকে সময়কাল মানে কত সময় পর পর দাও, এই যে অঙ্কটায় 8% মুনাফা হারে পি হলো 500 টাকায় 3 মাস অন্তর মুনাফা দিতে হবে। কয় বছর দিতে হবে ওটা পরের হিসাব, তবে দিতে হবে 3 মাস পর পর, এটাই সময়কাল। এই সময়কালকে বছরের আনুপাতিক অংশে পরিবর্তন করে নিতে হবে। মুনাফার হারকে সময়কাল অনুসারে, এই যে মুনাফার হারকে সময়কাল অনুসারে বছরের আনুপাতিক অংশে পরিবর্তন করতে হবে। মানে সোজা কথায় যদি বলি, এই 3 মাসকে বছর বানাইতে হবে, মাসকে বছর বানাইতে 12 দ্বারা ভাগ, আর এটার আনুপাতিক অংশ মানে কি এই মুনাফার হারের আনুপাতিক অংশ না, এটারে গুণ করতে হবে 8% দিয়ে। এইটা যাবো, এইটারে তোমার আর ধরতে হবে, তুমি এইটারে সরাসরি আর ধরতে পারবা না, কেননা এখানে মুনাফা দিতে হইতাছে মাসে, আর কত মাস পর পর, এখানে 3 মাস, আমরা যেটা সমাধান করতেছি ওইখানে 1 মাস, 6 মাস হইতে পারে, 5 মাস হইতে পারে, তখন 8 এইভাবে বের করতে হবে। তাহলে সহজ কথায় যদি বলি, তাহলে যদি মাসে তোমাকে সুদ করতে হয়, ওই মাসে 3 বাই যে কত মাস থাকবো তারে 12 দ্বারা ভাগ করবা, তার সাথে গুণ দিবা পার্সেন্টারে, তাহলে আমাদের যে আরাবো ওইটা তোমার অঙ্কে ইউজ করতে হবে। আর এন ইউজ করবা কি, দেখো এন বের করার উপায় কি, তুমি 3 মাস পর পর সুদ দিতেছ, আর সুদটা কয় বছর দেন রাখবো 2 বছর, তাহলে 3 মাস পর পর দিলে 1 বছরে তুমি কয়বার দিবা 3, 6, 9, 12 মানে 4 বার দিবা। 3 মাস পর পর দিলে 4 বার দিতে পারবা না, এর বেশি দিতে পারবা 4 বার, তাহলে 2 বছরে কয়বার 4 দুগুণে 8 বার। তার মানে এখানে এন ধরতে হবে, দেখো কাকে এন ধরছে 8কে, কেন 1 বছরে দাও ওই যে ওই মাস দ্বারা বছরের মাসটা ভাগ করছে 4 বার আইছে, এবং 2 বছরে কয়বার আসছে 8, আর ওই 8 রে ধরছে এন। কেন এন বলতে বোঝায় তুমি কয় বছর মানে কত দিন পর পর বা কত মাস পর পর বা কত বছর পর পর সুদ দিতেছো। তাহলে স্যার আমরা যে আগের অঙ্কগুলো করি ওইখানে তো আমাদের যদি 1 বছর থাকে তাহলে এন 1 ধরি, যদি 2 বছরে থাকে সেখানে কি ধরি এন 2 ধরি। কেন ওইখানে দেখবা লেখা থেকে বার্ষিক, কিংবা ওইখানে এই মাসের কথা উল্লেখ থাকে না, মানে ওইখানে সুদের হিসাব এই পার্সেন্টের হিসাব হয় 1 বছরে, তাহলে 1 বছর পর পর ওইখানে সুদ দিতে হয়, তাহলে সুদ কত দিন পর পর দিতে হয় ওইটা যদি এন ধরতে হয়, তাহলে এন 1 বছর থাকলে এন একটাই তো ধরতে হবে। কেন 1 বছরেই তো তখন তুমি সুদ দিবা, কিন্তু এই অঙ্কগুলাই তো 3 মাস পরে আছে, আমরা যেটা সমাধান করবো 1 মাস পরে আছে, এইখানে তোমাকে আরটা এইভাবে বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এই যে অঙ্কে দেখো, এটা দেখে তাকাও, এখানে 8% আছে, পি 50,000 আছে, 6 মাস পর পর সুদ দিতে হবে। চক্রবৃদ্ধি মুনাফায় সুদটা 6 মাস পর পর দিতে হবে। তাহলে এটা বের করার উপায় কি, আমার উপায় হলো মাসটা বছরে নেওয়া, 12 দ্বারা ভাগ ইন্টু 8%, এটাই আমাদের আর, এই যে বের করছে দেখো, এন 0.4 কেমনে আইলো, এই যে 8%, এটারে কি করবা 100 করো, এই দুটা গুণ করো, তারপরে ভাগ করো, দেখবা 0.04 আসবে। এবং এখানে 5 বছর এইভাবে তোমার সুদ দিতে হবে 6 মাস পর পর, তো 6 মাস পর পর দিলে 1 বছরে কয়বার দিবা, 6 মাস পর পর দিলে 1 বছরে 2 বার, তাহলে 5 বছরে কয়বার 10 বার, তাহলে 10 বার সুদ দিলে 5 বছর সময়কাল, 5 বছরের সময়কাল, সময়কাল মানে সুদ কয়বার দিতে পারবা 5 বছরের মধ্যে, তুমি n = 10 মানে 10 বার দিতে পারবে। আচ্ছা, এখন আমি আসি, আমি যে অঙ্ক সমাধান করাইতেছি ওইটাই। এখন দেখো আমরা যেটা সমাধান করতেছি এইখানে সুদ দিতে হবে প্রতি মাসে, তাহলে প্রতি মাস অন্তর 1 বছরে মুনাফা কয়বার 12 বার। তাহলে আমার কথা হইলো 5 বছরে, প্রশ্নে তো 5 বছর বের করা গেছে, তাহলে 5 বছরে কত হবে কষ্ট দেখি। এখন তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমার 1 বছরে যদি 12 বার দাও, যেহেতু প্রতি মাসে দিবা, আগের অঙ্কে দেখবা 3 মাস পর পর, তারপরে 6 মাস পর পর, এটা তো 1 মাস পর পর, প্রতি মাসে দেন রাখবো, তাহলে 1 বছরে তুমি দিবা 12 বার, কেন 1 বছরে 12 মাস, আর প্রত্যেক মাসে একবার করে দিলে 12 বার। আর প্রশ্ন বলছে 5 বছরে এইভাবে হিসাব করো, তাহলে 5 বছরে তুমি কয়বার সুদ দিবা 60 বার, তাহলে এইটারে কি ধরতে হবে এন। বোঝা গেছে কেন আমি 5 বছরকে এন ধরতে পারলাম না, ক্লিয়ার? আর কেন এই 6%কে ধরতে পারলাম না, এটাও ক্লিয়ার। আচ্ছা, তাহলে মূলধন পি = 1000 টাকা, প্রশ্নে 1000 টাকার হিসাব করবা গেছে, এই যে দেখো। তারপরে মুনাফার হার আর ওই যে 1 মাস আছে, মাসটা বছর বানাইছি, গুণ দিছি, আমাদের পার্সেন্ট কত দিছিল 6%,
তারপরে কি দেখো, পার্সেন্টে দূর করার জন্য 100 দ্বারা ভাগ করছি, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। কারণ গুণের ক্ষেত্রে ভগ্নাংশ থাকলে উপরে উপরে নিচে নিচে গুণ হয়, কর্ণ বরাবর ভাগ হয়। আমরা গুণ করছি উপরে উপরে নিচে নিচে। আর 5 বছর সময়কালে এন কত, মানে কয়বার সুদ দিতে পারবা? প্রতি মাসে একবার করে দিলে 5 বছরে 60 বার। আচ্ছা, এত কথা, অনেক কথা বললাম, আশা করি এইবার তো এন এবং আর ক্লিয়ার। আর মানগুলা বসাও, চক্রবৃদ্ধি মুনাফা আসল মূলধন একই, তাহলে সূত্রতে একই হবে, সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। এখানে এর বদলে জানি কি ইউজ করা যায়, এ। তুমি যেভাবে চিন্তা করবো ওইভাবে হবে। পির মান 1000 গুণ 1 যোগ 6/1200 তার পাওয়ার 60। তারপরে তুমি সাধারণ ক্যালকুলেটরে যদি ভাগ করো 6 রে 1200 দ্বারা, তাহলে এটা আসবে। তবে সায়েন্টিফিকে করলে একটু ভিন্ন জিনিস আসবে, 6/1200। তাহলে 5 × 10⁻03 -03 আসে। তার সাথে কাটাকাটি করা দরকার না, যেটা তুমি ভাগ করে পাইছো এখানে একবার ডাইরেক্ট যোগ দাও, কত যোগ 1, তাহলে কত আসে দেখো 1.05। আর এ পাওয়ার 60 যা আছে তাই। আর যদি সাধারণে করো তাহলে এটা আসবে, তারপরে 1 যোগ করবা, এটা আসবে। এখন কথা, সাধারণ ক্যালকুলেটারে এখন এইটুকির মান কীভাবে বের করবা? তার মানে এই যে 1.005 × 1.005 হোল টু দি পাওয়ার 60, এই পাওয়ারটা আসছে। এই যে এটারে এখন 60 বার কী করতে হবে, গুণ দিতে হবে। তো এটা তো কষ্টসাধ্য বিষয়, তো তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। দরকার হয় 100 mS কিংবা তার বেশি হয়তো বা ক্লাস 8 নিতে দেবে না, 100 mS, এই যে 100 mS FX 100 mx এরকম একটা ক্যালকুলেটর কিনে নিবা। তাহলে দেখো এইটার যোগফল 1 আর এটার যোগফল 1.005, তার পাওয়ার যদি 60 দেও, পাওয়ার 60, তাহলে কত আসে দেখো। তাহলে পুরোটার মান কত আসবে? চাইলে 1 লাইন বেশি করতেই পারো, আমি ডাইরেক্ট এখানে পাওয়ার যত আসছে তার সাথে গুণ দিয়ে অ্যান্সার নিয়ে ফেলাইছি। তোমার দরকার হয় তুমি মান নেও, এটুকু পাওয়ার দিলে আসবে হইল 1.348850153। এখন কথা, তুমি এই পুরো মানের সাথেই এটা গুণ দিয়ে দাও, মানে 1000 গুণ দিয়ে দাও, গুণ 1000, তাহলে কত আসে? তাহলে আসে দেখো, আমি একটু উপরে নেই, তাহলে এই যে এই অ্যান্সারটা আসে 134.8.850.153। এখন তুমি কি এই দশমিকের পরে এখানেও চাইলে এই কাজটা করা যাইতো, আসন্ন মান কীভাবে যেন বের করতাম, ধরো 2 ঘর পর্যন্ত নিব, তাহলে কি করি, 3 নাম্বার ঘর যদি 5-এর বড় হয় তাহলে আমরা কি করি, এইটুকু নিলে হবে। যদি বড় হইতো এটার বাড়াইতাম 1, যদি ছোটো হয় তাহলে বাড়ানোর প্রয়োজন নাই, তাই আমরা এই অ্যান্সারটা দিছি। আর যেহেতু আমি পুরো মান নেই নাই, তাহলে আমি কি দিয়ে দিব, প্রায়। তবে যদি দশমিকের পরে পুরো মানটাই দিয়ে দাও, প্রায় ইউজ করার প্রয়োজন নাই। তুমি এই কাজটা এখানেও করতে পারতা না, ধরো এখানে তুমি 2 ঘর পর্যন্ত নিবা, 3 নাম্বারে তাকাবা, যদি 5-এর বড় হয়, 5 বা 5-এর বড় হয়, তাহলে এই 4 রে 1 বাড়াই দেন রাখবো, তাহলে তুমি এখানে 1.35 এইটুকু নিতে পারতা না? তাহলে দেয় অ্যান্সার কত হইতো, 1000 × 1.35, তাহলে 1350 টাকা। আর অ্যান্সারে যেহেতু তুমি আসন্ন মান নিয়ে করবা, প্রায় তো ফরজ দিতেই হবে। ওকে, এগুলো তো তোমরা বুঝাই। তাহলে দেখো অঙ্কটা বুঝলা নাকি? তাহলে এখানে আমাদের প্রথমে কতবার সুদ দেই ওটা বের করে নিবা, আর যে কয়বার সুদ দেই ওটা রেন ধরতে হবে। 5 বছর সময়কালে 60 বার দিছ, আর পি হইল দেওয়া আছে, আর কি করতে হবে, যত মাস তারে বছর বানায় 6% বা 8% যেটাই থাকবে সেটা দ্বারা গুণ করে আমাদের আর বের করতে হবে, আর ওই অনুযায়ী অঙ্কটা সমাধান করতে হবে। এখন আসো খ নাম্বারে। খ নাম্বারে দেখো কি বলছে, 30 বছরের জন্য মুনাফার হার 15%। মানে এখানেও প্রতি মাসে হিসাব করবা, মানে মুনাফা বা সুদটা তোমার 30 বছর 1 মাস পর পরই দিতে হবে। তাহলে যদি বলি প্রতি মাস অন্তর 1 বছরে মুনাফা 12 বার, তাহলে আগেরটাই ছিল 5 বছর, এবার হলো 30 বছর, তাহলে 30 বছরে কত হবে, 1-এর নিচে বড় জিনিস আইলে এই পাশে যে থাকে 1-এর নিচেরটা দিয়ে তারা গুণ করতে হয় না, এই যে 12 গুণ করছি 30 দ্বারা। তুমি এটা আগে পিছিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, 12 গুণ 30, 30 গুণ 12 একই। আর গুণ করলে দেখো কত আসে, 12 ×
30, এটা তো তোমারই করা উচিত। একই হিসাব, এইবারও চক্রবৃদ্ধি মুনাফা আসলেই বের করতে হবে বা চক্রবৃদ্ধি মূলধনই বের করতে হবে। আর দেখো সেম 1 মাস পর পর যদি বের করবো তাহলে 1/12 ইন্টু, এইবার পার্সেন্ট কত দিয়ে দিচ্ছে প্রশ্নে, 15%। 15% দিছি, পার্সেন্ট দূর করছি সেমভাবে, 1 আর 15 গুণ করছি, 12 আর 100 গুণ করছি, আসল 1000ই। এবার 30 বছরের সময়কাল, 30 বছরের সময়কাল কত? 30 বছরের সময়কাল বলতে বোঝায় কয়বার সুদ দিতে পারবা? 360 বার দিতে পারবা। গাড়িটা অনেক সময় অনেকভাবে করে, যেখানে n/12 দেয়, কি জানি দেয়, টি ইন্টু অনেক কিছু দেয়, ওগুলো ঝামেলা। তোমরা বইয়ের 84 পৃষ্ঠা অঙ্কগুলো দেখবা, ওই রকম করে করবা, ওটাই সহজ উপায় আর ওটা সব থেকে ভালো উপায়। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আসল বা মূলধন C = P × 1/n, 1000 মান বসাও, ভাগ করো, ভাগ করলে এখানে কত আসে? 15/1200, তাহলে 0.0125, আর এটা এই দুইটা যোগ করো, আর পাওয়ার তো 360, n তো বসাবাই যে এটা, তারপর যোগ করলে 1.125, তারপরে কি দাও? ক্যাপ দাও, এই যে সাইন্টিফিকের এই চিহ্ন দিলে কি আসে? 360। আর তোমরা কি করবা? এই যে যোগ করে যে মানটা পাবা, কাটাকাটি দরকার নেই, ডাইরেক্ট এই চিহ্ন ক্লিক করবা, তারপরে এই চিহ্ন ক্লিক করলে দেখবা এরকম আসে অ্যান্স আর এই ক্যাপ, আর তুমি ওইখানে কি দিবা? পাওয়ার কত? 360। তাহলে দেখবা ডাইরেক্ট অ্যান্সারটা আসবে। কি হইল রে, কি করলাম? আচ্ছা আবার দেই, তাহলে যোগ করে কত আসছিল? 1.0125, তাহলে 1.0125, তার পাওয়ার কত? 360। তাহলে আসে কত? দেখো এক লাইন আমি স্কিপ করছি, তোমার স্কিপ করার কোনো প্রয়োজন নাই। 1000-এর সাথে দেখো 8.7.54, সরি 8 আইসি, ও ইংরেজি বাংলা সব খিচুড়ি হইতেছে। 8.7.99514। দেখো তুমি কি করতে পারো, এই যে এই দুইটা পাওয়ার করে এই মানটা আসবে না, তুমি এই পুরো মানটাই নিতে পারো, কিংবা এইখানে পাওয়ার করে যে মানটা আসবো ওইখানে ডাইরেক্ট মানে সরাসরি কি করে দিলা, ওই যে গুণ চিহ্ন দিয়ে 1000 দিয়ে দাও, মানে কাটাকাটি দরকার নাই। তাহলে সরাসরি আমার অ্যান্সারটা কত আসে? 8.7.4.0.9951, এই মানটা আসবে। তুমি এইটার আসন্ন মান নেও কিভাবে? দেখো দশমিকের পরে তুমি বিভিন্নভাবে নিতে পারো। তুমি যদি এই ঘর পর্যন্ত নিমু, এই ঘর পর্যন্ত নিমু, এই ঘর পর্যন্ত নিমু, যে কোনোভাবেই নিবা, যে পর্যন্ত নিবা তার পরের ঘরে তাকাবো, 5-এর বড় হইলে আগেরটার 1 বাড়াবা। কিংবা দশমিকের পরে এইভাবেও নেওয়া যায়, যদি 5-এর বড় আসে তাহলে আগের সংখ্যাটারে 1 বাড়াই দিলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো। দেখো দশমিকের পরে 5-এর বড় আইছে না, 9, তাহলে এটার 1 বাড়াই দিলে কত হবে? 41 লাস্টে, তাহলে 87,541, মানে 1 বাড়াই দিছি। তুমি যদি এই পর্যন্ত নিমু তাহলে এটার 1 বাড়াইতে হবে, এটার 1 বাড়াইলে এটা 10, এটার 1 বাড়াইতে হবে, ঘুরে ফিরে। মানে সহজ কথা, যদি দশমিকের পরে 5-এর বড় আসে তাহলে তুমি এটা পূর্ণ সংখ্যা বানাই দিবে। আর যেহেতু তুমি আসন্ন মান নিছো, মানে এই যে দশমিকের পরে আরো মান আছে এগুলো নেও নাই, তুমি অ্যান্সারে কি দিবে? একটা প্রায়। এইখানে তুমি এই মানটা লিখতেও পারো, না লিখে এই মানটাতে ডাইরেক্ট গুণ করতে পারো। প্রত্যেকটা উপায় কিন্তু আমি বলে দিতেছি। আশা করি এবার তো জিনিসটা ক্লিয়ার। ওকে, আমি এখানে পুরো মান নিয়ে করছি, আমি কি করছি? এলাইন করেই নেই, এটাকে পাওয়ার দিয়ে যে আসছে এটা আসছে, ওইখানে আমি 1000 গুণ দিয়ে ডাইরেক্ট অ্যান্সার আনছি। তুমি এইভাবে করতে পারো। তো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।